অন্ধকার, ঘন অন্ধকারে ঢেকে গেল চারদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল, টর্চ জেলে হাত ঘড়িটা দেখে নিলাম, রাত তখন 2:30। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদ্দম লাথি পড়তে শুরু করেছে, লাথির পর লাথি, আর তার সঙ্গে সেই প্রচন্ড ধমকানি। হলো বলছি, হলো, না হলে ভালো হবে না, শিগগিরই খুলে দাও। আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পিছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো এত কুৎসিত হয় না, মানুষ কখনো এত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো এত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনেই হাওড়ার দিকে রওনা হলাম। নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। সত্যিভূতের গল্পে আজ 20তম পর্ব। আজ আমি আপনাদের শোনাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে একটি ভৌতিক গল্প, প্রেত আতঙ্ক। গল্পটি সকলেই শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, গল্প শোনা হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতার ভালোবাসা আমার একান্ত কাম্য। আর যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করছেন, আমার পাশে আছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। তখন শীতকাল। এক ছুটির দুপুরে আমি আমার নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বললে, এই দেখ, এটা দেখেছিস? আজকের কাগজে বেরিয়েছি। আমি চেয়ে দেখলাম। খবরের কাগজে সম্পত্তি, বাড়ি, জমি এই বিভাগে ছোট্ট একটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুরে বাড়ি। নিচে লেখা আছে, ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে 30 বছর আগে যে সময়কার কথা বলছি, তখন 5,000 টাকার দাম অনেক ছিল। কাজেই 5,000-এ যখন বাড়িটা বিক্রি হচ্ছে, তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি। আমি কাগজটা রেখে উঠে বসে বললাম, বেশ অভিনব বিজ্ঞাপন তো, আর বাড়ির মালিকও খুব সৎ বলে মনে হচ্ছে। কেননা তিনি যখন সবকিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন, তখন নিশ্চয়ই কোনো জোচ্চুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের লাভ কি? এত টাকা তো আমাদের নেই যে এই বাড়ি আমরা কিনব। অতএব কিনবে কে? তারক বলল, বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নস্যাৎ করিয়ে দিলেই হবে। মুদ্রা কথা হচ্ছে, এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা যায়।
প্রস্তাবটা চানাচুরের মতোই বেশ মুখরোচক। বললাম, আরে বাহ, বেশ বলেছিস তো, চল তবে এক্ষুনি যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার ওপর লাল পেন্সিলে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকে পেয়েও গেলাম অপ্রত্যাশিতভাবে। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল। তারপর বলল, বেশ মজার ব্যাপার। ভূতের বাড়ি এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মাথা টাথা খারাপ নেই তো, নাকি বিজ্ঞাপনটাই ফলস? তারক বলল, দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচা করে সব ফাজিলামি করতে যাবে? মোহন বললে, তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতে বাড়ি উনি কিনতে চাইবেন না মোটেই। তারক বলল, আরে বাবা, বুঝছিস না কেন? ভূত টুত ওসব বাজে। আসলে ভদ্রলোকের অনেক সম্পত্তি, বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না। কাজে এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অনেক লোক তো আছে ভূতের নামে হাড়ে চটা, তাদের ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেলবে। এটা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বস তোরা। জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক আর না হোক, দেখতে যাওয়ার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে খন। তারক বলল, আমিও তাই বলি, তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা। আমাদের 3 জনের তাহলে রথ দেখা কলা বেচা 2 হবে। আর যদি সম্ভব হয় তো 1 রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হবে আমাদের। সে দুপুরটা আমরা 3 জনে একসঙ্গে আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না না, ও বাড়ি আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, এসব ঝামেলার মধ্যে কেন যাব আমি? তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো না, কিন্তু আমি মানি। কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি, কি দরকার বাবা ওসবের মধ্যে যাওয়ার? তবে ঘাটশিলা একটা বাড়ি কেনবার ইচ্ছা আমার আছে। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা 3 জনে দিন কত ঘাটশিলা থেকে ঘুরে এসো। আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখেও এসো, পরে দরদাম করে কেনা যাবে খন। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যার পর যখন স্টেশনে নামলাম তখন চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা। স্টেশনের কাছে একটা চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটা ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা 3 জনে যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা। আর যদি তা না হয় তাহলে 1 রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসবো। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপা সিন্ধু রায়। বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হলো। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন সকাল 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানা ঘরে বসতে বলল।
আমরা বসলাম। একটু পরে সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে আমাদের সামনে বসলেন। তারপর স্মিত হেসে বললেন, কোথা থেকে আসছেন আপনারা? আপনাদের পরিচয়? তিনজনের হয়ে আমিই বললাম, আমরা হাওড়া থেকে আসছি। আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে এই বাড়িটা কিনতে চান, অবশ্য বাড়িটা যদি পছন্দ হয়। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই এসেছি, আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরাই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে। তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা। খানিক বসবার পরই চাকর এসে 1 প্লেট করে গরম হালুয়া আর ধুমায়িত 1 কাপ করে চা রেখে গেল আমাদের সামনে। আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা এখান থেকে অনেকটা দূরে, তবুও আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিল তার নাম রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, আপনারা কলকাতা থেকে আসছেন? তা বলছিলাম কি। মোহন বাধা দিয়ে বলল, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকেই আসছি। সে যেখানকারই লোক হন না কেন, হাওড়া আর কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়ি আপনারা কিনবেন না, দারুণ উপদ্রব এ বাড়িতে। আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে। সে কি? এসব বাড়ি দিনমানে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? তবে শুনুন, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকা এবং কাকিমার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সেই থেকেই এই উপদ্রব। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছলো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবেন, কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন যে কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়া যেতে মানা করছেন, কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলায় পিণ্ডি দিতে, এবং সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে। কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিণ্ডি তো দেওয়া হলোই না, উল্টে 6 মাসের ওপর হাসপাতালে থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন এই ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকেই ওই বাড়িতে যেই থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ওই বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তা চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে ছোকরা জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের কাউকেই আর দেখা যায়নি ওখানে। সে কি, ভূতেরা খেয়ে ফেললো নাকি ওদের? না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে, এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ? তা বলতে পারবো না। তাই বলছিলাম, কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার?
এর চেয়ে বাড়ি যদি সত্যি কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। মোহন বললে, বেশ তো, আগে দেখেই না এই বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটাও দেখে আসা যাবে। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছে গেলাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহুদিনের পুরানো, তবু আজও বেশ ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি। বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম, মানে জলের দাম। কেননা অনেকটা জায়গা, বড় বড় ঘর, ছোটখাটো একটা প্রায় প্রাসাদ। বাড়িটার রিপেয়ারিং কস্ট 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি আর নেই, যা আছে সবই দূরে দূরে। আমরা বাড়িতে এসে নিচ ওপর করে সব কটা ঘরগুলোই ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যিই হতে পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাখালদা, আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই। মোহন বলল, শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন আমরা এই বাড়িতেই থাকব। রাখালদা একটু মনমরা হয়ে বললেন, যা আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে আলোর কোনো কানেকশন নেই। দোকান থেকে একটা হারিকেন বা লণ্ঠন আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল সব নিয়ে চলে এলাম এখানে। তারপর সারাদিন ধরে এ ঘর সে ঘর নিচ ওপর এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলের পেয়ে মনের ভাব এমনই হলো যে এই বাড়িটা আমাদেরই যেন হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উকি ঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম। সবাই যখন শুনল আমরা এই বাড়ি কিনতে চাই, তখন যার পর নাই অবাক হয়ে সকলেই চলে গেল। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। সবাই বলল, বাড়িটা সত্যিই উপদ্রবের বাড়ি, না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে। আমরা সব শুনলাম, শুনে বললাম, তবুও আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই। যদি সেরকম খারাপ কিছু না ঘটে থাকে তাহলে বাড়ি আমরা কিনবই। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল, তা একান্তই যখন কিনবেন আপনারা, তখন 2-1 রাত এখানে থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা। আবার আরেকজন বলল, হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকব। যদি বেশি ভয় টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন, দল বেঁধে আমরা ছুটে আসব সকলেই। আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে 3 বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবিলা করব সেই নিয়েই আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভো ভো, তখন তক্তপোষে পাতা বিছানা মশারি খাটিয়ে আমরা 3 জনেই জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম।
রাত তখন কত তা কে জানে। হঠাৎ ঝনঝন করে দরজায় শিকল নাড়া শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারী কি গলায় বলল, এই যে কে আছেন ভেতরে, দরজা খুলুন। আমরা তিনজনেই উঠে বসলাম। মোহন বলল, কে? কে তা দেখতেই পাবেন, আগে দরজাটা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমনকার তেমনই আছে। কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠে সিদ্ধারা বেয়ে। আবার আমরা দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মধ্যে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে রয়েছে। লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হেঁচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউ নেই তো ভেতরে। আমরা তিনজনে আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে লেপের তলায় ঢুকলাম। তারও বলল, না ভাই, কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এ বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি। এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলেই বাঁচি। উহ, কি সাংঘাতিক! আমি তো ভয় কোনো কথাই বলতে পারলাম না। মোহন বললে, সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি, ভূত প্রেত আমি বিশ্বাস করতাম না, অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতা আমার নেই। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত না। আমরা ভয়ে জড়সড় হয়ে আরও কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলুম। ঘুম তো এলোই না, ঘুমোতেও সাহস হলো না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পড়ে পায়চারি করছে। দালানের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, আবার আসছে, তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়া শব্দ। সভয়ে আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলল। তারপরই শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারা আছে ঘরের ভেতরে? দরজাটা এত করে খুলতে বলছি যে, দরজা খোলো। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবারও যে শক্তি নেই কারো। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল, দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গে দরজায় দমাদ্দম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দু হাত হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি। কিন্তু তা না হয় হলো। আবার তো সেই আগের মতোই ভোঁ ভোঁ, কেউ কোথাও নেই। এই শীতেও গায়ে ঘাম দিল তখন। তারপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই। সেখানেও তো সেই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি! পরস্পর মুখ চাওয়াচাই করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা
কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতরে। অন্ধকার, ঘন অন্ধকারে ঢেকে গেল চারদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল, টর্চ জেলে হাত ঘড়িটা দেখে নিলাম, রাত তখন 2:30। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদ্দম লাথি পড়তে শুরু করেছে, লাথির পর লাথি, আর তার সঙ্গে সে প্রচন্ড ধমকানি। হলো বলছি, হলো, না হলে ভালো হবে না, শিগগিরই খুলে দাও। আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পিছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো এত কুৎসিত হয় না, মানুষ কখনো এত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো এত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনেই হাওড়ার দিকে রওনা হলাম। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।